আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা বা অবৈধতা নিয়ে ইতিমধ্যে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে, আলোচনা সমালোচনাও আছে। অন্তর্বর্তীকালীন সরকার মূলত কিভাবে গঠিত হয়েছিল? অন্তর্বর্তীকালীন সরকার দেশের একটি ক্রান্তির লগ্নে গঠিত হয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শে বা মতামতের ভিত্তিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পেছনে মূল কিছু কাজ ছিল। যে কাজগুলো বা যে দায়িত্বগুলো পালন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে ১ম যে কাজ বা গুরুত্বপূর্ণ যে কাজগুলো, সেগুলো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমরা দেখেছি যে আওয়ামী লীগের উপর বিভিন্নভাবে কিন্তু গণতন্ত্র হত্যার একটি অভিযোগ রয়েছে এবং রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে রাজনীতি করতে পারত না। যদিও আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারত বা তারা মিছিল, মিটিং সবকিছুই ঠিকঠাক করতে পারত। কিন্তু প্রশাসনিক কিছু জটিলতা থাকতো। এটি হচ্ছে রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক দলকে দুর্বল করে রাখার একটি প্রক্রিয়া। এটি যেকোনো রাজনৈতিক প্রেক্ষাপটেই হয়ে থাকে। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে যেন না দেওয়া হয় তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে কাজ করছে। সুতরাং এখানে আওয়ামী লীগ আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকছে না। সুতরাং এই যে একটি বিষয় যে গণতন্ত্র হত্যা করা বা অন্যান্য রাজনৈতিক দলদের রাজনীতি করতে না দেয়ার একটি বিষয়। এই বিষয়টি সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার যেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে, দেশের জনগণের ভোটাধিকারে যেন পুনরুদ্ধার করে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখছি, মূলত বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল ছিল। একমাত্র দল ছিল আওয়ামী লীগ পরবর্তীতে বা আওয়ামী লীগের শাসনামলে। তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করেছে বিগত দিনগুলোতে এবং আওয়ামী লীগের প্রশাসন কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। এটা বাস্তব। এটা আপনাকে আমাকে মানতে হবে। তবে তারা সবসময় কিন্তু নির্বাচনে আসা থেকে বিরত থেকেছে। তারা বলেছিল যে আওয়ামী লীগ সরকার একটি স্বেচ্ছাচারী নির্বাচন করছে বা তাদের পছন্দের একটি নির্বাচন হচ্ছে। এই নির্বাচন অবৈধ, সুতরাং তারা এই নির্বাচন মানবে না। অর্থাৎ তারা একটি নিরপেক্ষ সরকারের দাবি করছিল সবসময়, তত্ত্বাবধায়ক সরকারের। কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে সেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি রয়েছে সেটি উঠিয়ে নিয়েছিলেন। যার কারণে উনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে অনীহা প্রকাশ করেন এবং উনি উনার মতো নির্বাচন পরিচালনা করতে থাকেন। এই একটি বিষয় এবং এটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে অস্থিতিশীল যে পরিস্থিতি ছিল বা তৈরি হয়েছিল বাংলাদেশে, বিভিন্ন ধরনের মব জাস্টিস, বিভিন্ন ধরনের ভায়োলেশন, এমনকি এখনো সেগুলো যে পুরোপুরি সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়েছে তা কিন্তু নয়। যাই হোক, এখন কি অবস্থা চলছে এই বিষয়ে প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। তবে এই যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই অস্থিতিশীল পরিস্থিতিতে একটি সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে পড়েছিল। তখন রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এই গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে কিন্তু এই বিষয়টি জড়িত। সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া এবং এই বিষয়ে যে সকল পদক্ষেপসমূহ গ্রহণ করা প্রয়োজন সে সকল পদক্ষেপ গ্রহণ করা। এদিকে আওয়ামী লীগ সরকারের উপর আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। এর মধ্যে সাং সাংবাদিক যারা রয়েছে তাদের বাক স্বাধীনতা হরণ করা কিংবা জনগণের বাক স্বাধীনতা হরণ করা, নিরপেক্ষতা না রাখা, আইন এবং বিচার বিভাগ যেগুলো রয়েছে সেগুলো একপাক্ষিক করে রাখা ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমি মাত্র একটি উদাহরণ দিলাম যে গণতান্ত্রিক পরিবেশ ফিরাতে গিয়ে বা রাজনৈতিক দলের অধিকারগুলো ফিরাতে গিয়ে বর্তমানে আওয়ামী লীগের সাথে যেটি করা হচ্ছে, এটি তাহলে আওয়ামী লীগের সমপরিমাণ হয়ে গেল। এখন মূলত প্রশ্ন আসলে এটি নয়। এখন প্রশ্ন যেগুলো উঠে আসছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। অনেকেই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছেন একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের যে বিষয়টি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ঢালাওভাবে। অর্থাৎ তাদের যে টেররিস্ট অ্যাটাক হয়েছে ভারতে, সেই টেররিস্ট অ্যাটাক এর পর থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে। এবং বিভিন্ন ধরনের পত্র-পত্রিকায় বিভিন্ন ধরনের নিউজ কিন্তু কাভার হতে আমরা দেখছি। তবে এখানে বাংলাদেশের যে সকল গণমাধ্যম রয়েছে, সেই সকল গণমাধ্যম নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এখানে কেউ বলছেন যে সরকার প্রকৃতপক্ষে কি পাকিস্তানের পক্ষে গণমাধ্যমগুলোতে খবর প্রচার করার জন্য কোনো নির্দেশনা দিয়েছে কিনা? ইতিমধ্যে আমরা দেখেছি যে
বিভিন্ন ধরনের প্রশ্ন করার কারণে বিভিন্ন সাংবাদিক যারা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং সেটা ৫ই আগস্টের পর থেকে কিন্তু ঢালাওভাবে আমরা লক্ষ্য করছি। আবার অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিজেও গিয়ে কিন্তু আ সংবাদকর্মীদের বিভিন্নভাবে চাকরিচ্যুত করতেও আবার দেখেছি। আবার একটি নাটক সাজিয়ে তাদেরকে চাকরিতে ফেরত আনতেও দেখেছি। এখন আমরা এই বিষয়টি কিন্তু পর্যালোচনা করছি। এখানে ভারত এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বা ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধাবস্থায় লিপ্ত হয়, তাহলে ভারতীয় মিডিয়া তাদের বিষয়গুলো কাভার করবে। পাকিস্তানের মিডিয়া তাদের বিষয়গুলো কাভার করবে। আমরা তো এখানে পাকিস্তানপন্থী কেউ নয় কিংবা ভারতপন্থীও কেউ নয়, অথবা আমরা ভারতের কোনো শাখা-প্রশাখা নই কিংবা পাকিস্তানেরও শাখা-উপশাখা আমরা নই। তাহলে আমরা কাভার করব কোনগুলা? আমরা কাভার করব আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো। আন্তর্জাতিক যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে আমরা ৩য় একটি রাষ্ট্র হিসাবে সেই বিষয়গুলো কাভার করতে পারি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমগুলোতে একাধারে পাকিস্তানের পক্ষে কাভারেজ করা হচ্ছে। একাধারে পাকিস্তানের পক্ষে কাভারেজ করা হচ্ছে এবং যেটি ঘটছে না সেটিও প্রকাশ করা হচ্ছে। শুধুমাত্র যে গণমাধ্যমের হেডিং ব্যবহার করেছে তা কিন্তু নয়, বা গণমাধ্যম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করছে তা কিন্তু নয়। বরঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই সকল প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সকল আ সাইট সমূহ রয়েছে, অ্যাকাউন্ট সমূহ রয়েছে, সেগুলোতেও কিন্তু তারা এক ধরনের আ তথ্য প্রচার করছে। যেগুলোর প্রকৃতপক্ষে অনেক কিছুরই সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আমি সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করলাম, সেটি হচ্ছে পাকিস্তান উড়িয়ে দিল ভারতের সকল চেকপোস্ট। এ ধরনের আমাদের একটি টেলিভিশন মিডিয়া প্রকাশ করেছে। তো আমি এর সত্যতা যাচাই করার চেষ্টা করলাম। কিন্তু গিয়ে দেখলাম যে প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং ভারতীয় যে সকল তথ্য উপাত্ত রয়েছে, সে সকল তথ্য উপাত্ত কোনোভাবেই জানেই না যে এই ধরনের কোনো ঘটনা ভারতে ঘটেছে। এটা প্রকৃতপক্ষে অনেকটাই হাস্যকর। সুতরাং এই যে একটি বিষয়, এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে যে প্রকৃতপক্ষে কি পাকিস্তানের পক্ষে নিউজ করার জন্য আমাদের সরকার কোনো নির্দেশনা দিয়েছে কিনা? যদি এটি দিয়ে থাকে তাহলে এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনোভাবেই আসলে যৌক্তিক বলে মনে করছে না বিভিন্ন বিশ্লেষকরা এবং সাধারণ জনগণরা। আমি এখানে বলব না যে ভারতের পক্ষে প্রচার প্রচারণা করুন কিংবা পাকিস্তানের পক্ষে প্রচার প্রচারণা করুন। কোন বিষয়ে প্রচার প্রচারণা করতে হবে সেটি কিন্তু আমরা ইতিমধ্যে বলে দিয়েছি। আবার আরেকটি বিষয় লক্ষ্য করবেন, যে এই পাকিস্তান কিন্তু বাংলাদেশকে সেই ২৫শে মার্চ যেভাবে বাংলাদেশের নিরীহ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে আমাদের মা-বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল, সেই পাকিস্তানের পক্ষ হয়ে দেখবেন যে কমেন্টে পাকিস্তান জিন্দাবাদ করা এক শ্রেণীর পাবলিক রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় এক্সকিউজ তারা দিয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আসলে এটা তো কোনোভাবে হওয়ার কথা ছিল না। একবার ভাবুন তো তারা কি ধরনের নির্যাতন, নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপর। সেখানে আমি কিভাবে একটি অজুহাত দিয়ে সেই পাকিস্তানকে আবার আমি জিন্দাবাদ বলব? এটা কি আসলে বাংলাদেশের প্রকৃত নাগরিক হয়ে, একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হয়ে কোনোভাবে কি আমার কাম্য? কোনোভাবেই আমার কাম্য নয়।